আপনারা দেখছেন একুশে টেলিভিশন। সম্মানিত দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি নিটল টাটা 21 রাতের আজকের আয়োজনে পুরোটা সময় জুড়ে আমি ফেরদৌসী আহমেদ থাকছি এবং যারা রয়েছেন আমার সাথে আজকের এই আয়োজনে তাদের সাথে শুরুতেই আলাপ করিয়ে দিই। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন, ডান থেকে যদি পরিচয় করিয়ে দিই সেদিক থেকে মোহাম্মদ রাশেদুল করিম মুন্না, পরিচালক এসএমই ফাউন্ডেশন, কনভেনার এসএমই মেলা আয়োজক ওয়ার্কিং কমিটি। মাঝে রয়েছেন সাফিয়া শামা, কো-ফাউন্ডার ও সিইও চলো যাই ট্যুরস লিমিটেড, এবং সর্বডানে আজ উপস্থিত হয়েছেন মোহাম্মদ আরফান আলী, চেয়ারম্যান জয়তুন বিজনেস সলিউশন লিমিটেড। আপনাদের তিনজনকে স্বাগত জানাচ্ছি আজকের আলোচনায় যাব। তার আগে সম্মানিত দর্শক, আপনারা যারা রয়েছেন আমাদের সাথে, আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে আমরা কোন শিরোনামে আজকে আলোচনাটা বেগবান করব, এবং সেটা নিঃসন্দেহে এসএমই ফাউন্ডেশনের নাম ইতিমধ্যেই আপনারা শুনেছেন। সেই জায়গা থেকে বলতেই হচ্ছে, বাংলাদেশের ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্প, এই শিল্প পণ্য মেলা শুরু হয়েছে এবং যারা নিয়মিত চোখ রাখেন গণমাধ্যমে আপনারা দেখেছেন যে মাননীয় প্রধানমন্ত্রী সেই মেলার শুভ উদ্বোধন করেছেন। সেখানে তিনি বক্তব্য রেখেছেন আমাদের এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প কতটা সম্ভাবনাময় এবং কতটা সেই হাতছানি দিচ্ছে, আরও আমরা কতটা এগিয়ে নিয়ে যেতে পারি এবং এগিয়ে নিয়ে গেলে আমাদের অর্থনীতিতে এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্প কতটা অবদান রাখতে পারবে, এ বিষয়ে আপনারা ইতিমধ্যেই আসলে অবগত রয়েছেন। সেই জায়গাটায় আমরা আলোচনাটা করতে যাচ্ছি আজকে, যে সেই সম্ভাবনা কতটুকু আমরা কাজে লাগাতে পারছি, প্রতিবন্ধকতা কী কী রয়েছেন, যারা এই ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের উদ্যোক্তা রয়েছেন তারা প্রতি মুহূর্তে কোন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছেন, সেখান থেকে তাদেরকে কি করে বের করে নিয়ে আসা যায়। কারণ যে অপার সম্ভাবনা হাতছানি দিচ্ছে, সেটা যদি তাদের সমস্যা আমরা সমাধান করতে না পারি, তাহলে সেই জায়গায় জিডিপিতে অবদান বলি কিংবা এই অর্থনীতিতে এগিয়ে যাওয়া বলি, আবার যেখানে আমাদের রিজার্ভের কথা আমরা চিন্তা করি, সেখানেও যে এই একদম আমাদের যে ভেতরগত যে উদ্যোক্তারা রয়েছেন তারা কিভাবে সেই জায়গাটাও অনেক বেশি বাইরের, যে আমরা যদি বলি যে রপ্তানি করে অনেক কিছু আর্থিক মুদ্রা সংগ্রহ করা বা আমাদের রিজার্ভে সেই শক্তিমত্তা বাড়ানোর জায়গাটায় অবদান রাখতে পারেন, সেই কথাগুলো বলতেই হচ্ছে, আলোচনাটা করতেই হচ্ছে, না হলে আমরা এগোতে পারবো না। কথা না বাড়িয়ে চলে যাই সেই আলোচনায়, এবং মোহাম্মদ রাশেদুল করিম মুন্না, আপনাকে দিয়ে শুরু করতে চাই। সেই মেলা তো উদ্বোধন হলে এবং সেখানে আপনি কনভেনার হিসেবে রয়েছেন, মেলাটা কতটা সাড়া ফেলবে? কারণ যে কোনো মেলা আমাদেরকে নতুন করে আবার মনে করিয়ে দেয় যে এই খাতটা আমাদের কতটা গুরুত্ব দেওয়া দরকার, সত্যিকার অর্থে কতটা দিতে পারছি গুরুত্ব। ধন্যবাদ আপনাকে। মেলা হচ্ছে একটা সেতু বন্ধন, যেখানে ক্রেতা এবং বিক্রেতার একটা সুযোগটা প্রসারিত হয়। মাননীয় প্রধানমন্ত্রী এসএমই বান্ধব, এবং বাংলাদেশে এখন প্রায় 1 কোটি এসএমইরা কাজ করছে ইনফর্মাল এবং ফর্মাল চ্যানেলে, এবং জিডিপিতে কন্ট্রিবিউশন হচ্ছে প্রায় 32%। তা স্বাভাবিকভাবেই গুরুত্বটা বোঝা যায় যে আগামী বাংলাদেশের যেই সূচনা হতে যাচ্ছে, যে 2041 এলডিসি গ্র্যাজুয়েশন, সেই জায়গাতে যদি আপনি সেক্টর ওয়াইজ যদি হচ্ছে প্রবৃদ্ধির ধারাবাহিকতাটা দেখেন, তাহলে কিন্তু এই সেক্টরেই উন্নয়নের সুযোগটা অনেক বেশি। কারণ একদল উদ্যোক্তা তার নিজস্ব শক্তি, নিজস্ব স্কিল, নিজস্ব স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছে। এই যাত্রাটায় আমাদের এখনও কিন্তু অর্থনীতিতে ফর্মাল চ্যানেলের পরিমাণটা কিন্তু অনেক কম। সুতরাং যে এই যে ইনফর্মাল চ্যানেলে যারা আছে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের লোকাল মার্কেট এবং সেই সাথে এক্সপোর্ট মার্কেট, দুটাকে যদি ফোকাস করে আমরা চিন্তা করি, যেখানে আমাদের এখনও হচ্ছে গার্মেন্টসে একটা আধিক্য আছে টোটাল এক্সপোর্টের, আমরা যদি পাশাপাশি আবার চিন্তা করি যে ইন্টারন্যাশনাল মার্কেটের যে প্রেজেন্ট সিচুয়েশন, সেখানে কিন্তু চায়না থেকে বেরিয়ে আসার একটা চেষ্টা হচ্ছে গ্লোবালি। সেই জায়গাতে বাংলাদেশের যেই হিউম্যান রিসোর্স আছে, এই রিসোর্সটা যদি হচ্ছে স্কিল ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট, মার্কেট ডেভেলপমেন্ট, এবং আমরা যদি ইনোভেশনের যাত্রাটা যদি প্রসারিত করতে পারি, মার্কেট ডিমান্ড অনুযায়ী যদি চিন্তা করতে পারি, তাহলে একদিকে যেমন হচ্ছে ডোমেস্টিক মার্কেটের ডিমান্ডটা গ্র্যাজুয়ালি হচ্ছে বাড়বে এবং তখন ইম্পোর্টের পরিমাণটা কমবে। অর্থাৎ আমাদের এই মুহূর্তে যে ইম্পোর্ট বেস যেই অ্যাপ্রোচটা আছে সেটা স্লো হবে। পাশাপাশি তারাই একটা স্টেজে যখন হচ্ছে এক্সপোর্টে যেতে পারবে, তখন আমরা রপ্তানি আর জায়গাটা হচ্ছে প্রসারিত করতে। অর্থাৎ সামষ্টিকভাবে লোকাল মার্কেট এবং এক্সপোর্ট মার্কেট এবং সেই সাথে আমাদের যে সার্ভিস সেক্টরগুলো আছে, এই জায়গাগুলিতে যদি আমরা চিন্তা করি, তাহলে এই সেক্টরের একটা বড় অপরচুনিটি আছে। এবং পাশাপাশি আমাদের অনেক শিক্ষিত উদ্যোক্তা আছে
যে যারা হচ্ছে উদ্যোক্তা হতে চায়। সুতরাং এই যে মেলার যে আয়োজনটা, সেক্ষেত্রে একটা হচ্ছে প্ল্যাটফর্ম যেখানে অন্যদেরকে অনুপ্রাণিত কীভাবে করা যায়, এবং সে কারণে আসলে মাননীয় প্রধানমন্ত্রী এটা গুরুত্বটা বুঝেই উনি নিজে এসে উদ্বোধন করেছেন, এবং উনি এসএমইদের যেই চ্যালেঞ্জগুলো আছে উত্তরণের ক্ষেত্রে সরকার যে পাশে থাকবে সেই কথাও বলেছেন। সেই জায়গাটায় সামনে স্মার্ট বাংলাদেশ, আমাদেরকে স্মার্ট তো হতেই হবে। সাফিয়া শামা, যদি বলি যে কথাগুলো একদম মোহাম্মদ রাশিদুল করিম মুন্না বলছিলেন, যে আমরা রপ্তানির ব্যাপারটাতে যদি আসি, আমার দেশের এই ক্ষুদ্র এবং মাঝারি যে শিল্প উদ্যোক্তারা রয়েছেন, নানান ধরনের পণ্য, বিশেষ করে যদি একেবারে কুটির শিল্পের কথাটা আসি, যেটা অনেক বেশি সম্ভাবনা দেখাচ্ছে, সেটা আমি রপ্তানি করব বাইরের দেশের মানুষকে, তাকে জানতে হবে যে আমার কি কি রয়েছে, কোন কোন ঐতিহ্য আমার মধ্যে রয়েছে, সেই জানাবার ক্ষেত্রে। কারণ আপনি এখন চলো যাই ট্যুরস লিমিটেড নামে একটি চালু করেছেন এবং সেই জায়গায় কো-ফাউন্ডার হিসেবে রয়েছেন। এই যে ট্যুরিজমের সাথে ক্ষুদ্র শিল্পের যে একটা ব্যাপারের কথা বলা হয়, বিশেষ করে কুটির শিল্পের কথা, যে হেরিটেজ যদি না জানানো হয় বাইরের মানুষকে, তাহলে ট্যুরিস্টরাও আসবে না, জানবে না, আবার তারা আসলে তারা এইটা বাইরে মার্কেটিং করতে পারবে, তারা জানাতে পারবে, আমরা বাইরের মার্কেটে এই পণ্যগুলো দিতে পারবো। সেই জায়গায় কাজটা আসলে কতটা করা হচ্ছে? ধন্যবাদ আগে আপনাকে। ট্যুরিজম ইন্ডাস্ট্রিতে আমি যদি রপ্তানির কথা আপনি বলছেন, রপ্তানির মূল উদ্দেশ্য হচ্ছে বৈদেশিক মুদ্রা বাংলাদেশে আনা। ঠিক একইভাবে আমি যত বেশি বাংলাদেশকে আমি প্রেজেন্ট করব, বাংলাদেশের ট্যুরিস্ট স্পটগুলোকে প্রেজেন্ট করব, তত বেশি কিন্তু আমি বাইরের ট্যুরিস্টদেরকে বাংলাদেশে ইনভাইট করব। সো একটা ট্যুরিস্ট যখন বাংলাদেশে আসে বা কোনো একটা স্থানে যায়, সে কিন্তু প্রায় 40 থেকে 42টা সেক্টরকে সে রোল করে। কিভাবে রোল করে? সে যখন আসে, সে তখন তার সেই দেশটাতে আসে, সেই দেশের খাবার খায়, সেই দেশের সেই দেশে কোনো একটা জায়গায় থাকে। সো প্রত্যেকটা সেক্টরে সে কিন্তু তার দেশের মুদ্রাকে সে এই দেশে এনে সেই মুদ্রাকে কিন্তু আমি এখানে আনছি। হ্যাঁ, সো আপনি বলতে পারেন যে রপ্তানি করে যেমন আমি পণ্য আরেক জায়গায় আমি পাঠাচ্ছি, ঠিক একইভাবে ট্যুরিজম ইন্ডাস্ট্রিকে আকৃষ্ট করে কিন্তু আমি আরেকজন ট্যুরিস্টকে আমি বাংলাদেশে যখন আনবো, তখন তার সরাসরি আমি কারেন্সি আমি আনতে পারছি। এই একটা বাজার ধরার ব্যাপার। হ্যাঁ, বাজার ধরার ব্যাপারগুলোতে আপনি হেরিটেজকে আপনি প্রাধান্য দিচ্ছেন। এখন যেটা হচ্ছে যে যখনই আমি একটা ট্যুরিস্টকে বাংলাদেশে আনবো, ট্যুরিস্ট স্পটগুলোকে কিন্তু আমাকে উপযোগী করতে হবে। তার মানে এখানকার স্পটগুলোকে এবার একটা শহরকেও বা একটা সিটিকে বা একটা স্থানকে আপনার ট্যুরিস্ট ফ্রেন্ডলি করতে হবে, যে ওয়েলকামিং করতে হবে। এখন ফর এক্সাম্পল, যে যখন ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে যখন কেউ একজন এসে ল্যান্ড করলো, হ্যাঁ, সে আসলে বিমানবন্দর থেকে শুরু করে, বিমানবন্দর থেকে যাওয়া থেকে শুরু করে এই যে এই সিটিটা আসলে আমাকে কিভাবে ওয়েলকাম করছে, বা একজন ট্যুরিস্ট হিসাবে তাকে কিভাবে ওয়েলকাম করছে। সো ওয়েলকামিংয়ের এই জায়গাগুলোতে কাজ করার আছে আমাদের এখনও। আমাদের এসএমই খাত যেহেতু আমি অনেক বছর ধরে এখানে কাজ করছি, আমি ট্যুরিস্ট ইন্ডাস্ট্রিতে আছি এখন, বাট আমি তো কাজ করে যাচ্ছি। সো এসএমই খাত কিন্তু অনেক চড়াই উতরাইয়ের পরে কিন্তু আজকে একটা জায়গায় এসছে, যেটা মুন্না ভাই বললো যে 32% অবদান রেখেছে। যে একটা স্ট্যাটিস্টিক্স বলে যে 72-তে আমাদের অবদান ছিল, অর্থনৈতিক অবদান ছিল 4,900 কোটি টাকা। হ্যাঁ, যেটা 78-এ, যেটা 2020-এ এসে দাঁড়িয়েছে 43,780 কোটি টাকা। সো আপনি যে জাম্পটা দেখতে পাচ্ছেন, সো এই জায়গাটাতে লম্বা সময় ধরে কাজ করা হয়েছে। এখানে এসএমইদেরকে অর্থায়ন করা হয়েছে, তাদেরকে ক্যাপাসিটি বিল্ডিং করা হয়েছে, তাদেরকে কাজের সুযোগ দেওয়া হয়েছে। তো প্রত্যেকটা জিনিস না রেডিনেসের একটা ব্যাপার আছে। ঠিক একইভাবে ট্যুরিজম ইন্ডাস্ট্রিটাও কিন্তু এরকম রেডিনেসের একটা ব্যাপার আছে। রেডিনেসটা অনেকভাবে হতে পারে। হ্যাঁ, ইন্ডাস্ট্রিগুলোতে এটা তো একটা টোটাল ইন্ডাস্ট্রি। পার্টে যে আজকে কাজ করছে, যে এটা কিন্তু একদিনে দাঁড়ায়নি, এটা একটা লম্বা একটা জার্নির পরে আজকে একটা এখান থেকে যাচ্ছে। এখন আমরা ফাইট করছি, ইন্ডিয়া ভালো পণ্য দিচ্ছে নাকি চায়না দিচ্ছে নাকি বাংলাদেশ দিচ্ছে। সো এই যে ফাইটিংটা, সে ঠিক একইভাবে আপনি যদি ট্যুরিজম ইন্ডাস্ট্রির কথা চিন্তা করেন, যে ইন্ডিয়াতে এত ট্যুরিস্ট আসে, বাংলাদেশে কেন এত ট্যুরিস্ট আসে না? যেখানে বাংলাদেশ থেকে প্রতিদিন 11,000 মানুষ আপনার ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি আপনার অনবোর্ড হচ্ছে, মানে তারা প্লেনে করে এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে। ঠিক একইভাবে বাইরে থেকেও এখানে আসছে। সেখানে মূল জায়গাটা দখল করে আছে আমরা যে শ্রমিক পাঠাচ্ছি বা বাংলাদেশ থেকে শ্রম। ঠিক একইভাবে কিন্তু আমাদের বাইরের ট্যুরিস্টদেরকে আমাদের যে বিভিন্ন ঐতিহ্যবাহী যে স্থানগুলো আছে সেগুলোকে অ্যাট্রাক্ট করে আমরা কিন্তু
আনতে পারি। কিন্তু সেই জায়গায় অনেক অনেক আসলে কাজ করবার রয়েছে, কারণ এখনো বলি যে ইভেন আমি এখানে বলবো যে ট্যুরিজম ইন্ডাস্ট্রির জায়গাটা যে এখানে উইমেন পার্টিসিপেশন অ্যাজ এ উইমেন, আমি সবসময় মনে হয় যে উইমেন পার্টিসিপেশনটা কীরকম আছে। উইমেন পার্টিসিপেশন লিডারশিপের জায়গায় বাংলাদেশে একেবারেই কম, বাট ওভারঅল উইমেন পার্টিসিপেশনটা বাংলাদেশে হচ্ছে 14.6, যেখানে ভিয়েতনাম হচ্ছে 68.7, নেপালে হচ্ছে 16.3, শ্রীলঙ্কাতে হচ্ছে 35.5। সো আপনি দেখেন যে ট্যুরিজম সেক্টরটাকে যে উইমেনরা সেবা বলতে, আমি বলবো না যে সেবা মানেই হচ্ছে মহিলা, ব্যাপারটা সেটা না, বাট উইমেন পার্টিসিপেশনটা কিন্তু জরুরি। সো এই জায়গাটাতে অনেক, আমি বলবো যে অনেক কিছু করার আছে নিঃসন্দেহে। এবং সেখানেই আমরা নানানভাবে শুনি প্রতিবন্ধকতার কথা যখন বলি যে আমরা সেই ফরেন কারেন্সি আনতে হলে বা বাইরের দেশের ট্যুরিস্টকে আনতে হলে, আমরা ডোমেস্টিক ট্যুরিজমের ক্ষেত্রেও দেখা যায় যে তারাও অনেক ক্ষেত্রে নিরুৎসাহিত হয়ে যান, নানান যখন সহযোগিতা তারা পান না, সেই জায়গায় কাজ করবার রয়েছে। এবং আরেকটি মোহাম্মদ আরফান আলী, আপনার কাছে আসতে চাই যে আজকে এসএমইর এই যে খাত, এই খাতটা আমরা সেবা খাত নিয়ে ইতিমধ্যে সাফিয়া শামা কথা বললেন, এবং সেখানে বলা হয়ে থাকে যে আমাদের দেশের যে ঐতিহ্য রয়েছে কুটির শিল্প, সেই কাজগুলো যেমন হচ্ছে এই ট্যুরিজমের এই সেক্টরটা, পাশাপাশি আবার সানসেট ইন্ডাস্ট্রি বলে যেগুলো অন্যান্য দেশে তারা পাচ্ছে না, তাদের লেবার কস্ট বেড়ে গেছে, সেগুলো আমাদের দেশে এখন নতুন করে কাজ হচ্ছে। বিশেষ করে লাইট ইঞ্জিনিয়ারিংয়ের কথা বলা হয় যে এটা খুব সম্ভাবনা দেখাচ্ছে। কিন্তু এত কিছুর ভিড়েও আমরা যখন শুনি যে না, উদ্যোক্তারা সহযোগিতা পান না একটা ব্যাংক ঋণের ক্ষেত্রে, বা কাগজপত্রের জটিলতা থাকে, যেমন ব্যাংকাররা বলে থাকেন যে তারা ইনফরমেশনগুলো দেয় না, প্রপার ইনফরমেশন, আবার তারা বলে যে এত লম্বা লম্বা ফর্ম কয়েক পেজের, ঠিকমতো বোঝাও যায় না প্রান্তিকের মানুষ, সেটা কি করে সহজ করা যায়? ধন্যবাদ আপনাকে। আমরা যদি দেখি যে এসএমই ফাইন্যান্সিংয়ে কোথায় বাধাটা কোথা থেকে আসে, জি, তার একটা বড় বাধা ব্যাংকের পক্ষ থেকে, সাপ্লাই সাইড থেকে বলি আমরা এরকম, যে ব্যাংক পুরানো মডেলে নতুন এসএমইকে লোন দিতে যাচ্ছে। নতুন এসএমই বলতে আমি এটা বলছি যে নতুন নতুন বিজনেস নিয়ে যারা শুরু করছে, ইট ইজ এ ডাইনামিক থিং। এসএমই বিজনেসটা কিন্তু খুব দ্রুত অ্যাডাপ্টেশনে খুব তাড়াতাড়ি কাজ করে, এবং পৃথিবীতে দেখবেন যে যেই পরিবর্তনগুলো আসছে, স্পেশালি ইন টেকনোলজি ফিল্ড অ্যান্ড আদার সার্ভিসেস লাইক এই যে ট্যুরিজমের কথা বলা হচ্ছে, তো ওখানে কিন্তু অনেক ধরনের পরিবর্তনশীল বিষয় চলে আসছে। ব্যাংকাররা সেটাকে ক্যাচ আপ করতে পারে না। এই এক্সিস্টিং মডেলে যেই লেন্ডিং মডেল, সেটা একটা লিগেসি বিজনেসের উপর নির্ভর করে, এটসেট্রা, তার প্রসেসগুলো থাকে পুরনো। এটা কিন্তু আমাদের দেশের জন্য এটা প্রযোজ্য যে অধিকাংশ ব্যাংকই যেই ধরনের ডাইনামিক প্রসেস প্রয়োজন টু অ্যাড্রেস দ্য চেঞ্জ অ্যান্ড অ্যাড্রেস দ্য নিড অফ দিস এসএমইজ, এটা করতে পারেনি। এটা হলো সাপ্লাই সাইডের থেকে একটা বড় কনস্ট্রেন্ট। মানে এখানে সমস্যাটা কোথায়? তাদের অ্যাডাপ্টেশনের প্রবলেম, মানে যদি অ্যাডাপ্টেশনে বলতে এখানে বিজনেস প্রসেসের চেঞ্জ আনতে হবে, মন মানসিকতার চেঞ্জ আনতে হবে। এই যে এই এসএমই থ্রাইভ করছে, এই যে আমরা বলছি 32% অফ দ্য জিডিপি কন্ট্রিবিউশন আসছে এসএমইর থেকে, তাহলে সেখানে ব্যাংকগুলোর ফাইন্যান্সিংয়ের এই অনীহাটা কেন? অনীহাটা কিন্তু একটা বড় অনীহা হচ্ছে তাদের এই যে বিজনেস মডেলের চেঞ্জ নেই, তাতে করে এসএমই তো তাকে প্রায়োরিটি পাচ্ছে না। সুতরাং ওই প্রায়োরিটি পাবার জন্য তার পলিসি চেঞ্জ আনতে হবে, এবং তার সাথে সাথে প্রসেসের চেঞ্জ আনতে হবে। যে প্রসেসে একটা বড় কোম্পানিকে ঋণ দেওয়া হয়, সেম প্রসেস অনুসরণ করা হয় একটা ছোট কোম্পানিকে ঋণ দিতে, যার ফলে ব্যাংকের যে ইনভলভমেন্ট, একজন অফিসার, রিলেশনশিপ অফিসার, তার ব্যাক অফিসে থাকে রিস্ক ম্যানেজমেন্টের অফিসার, কালেকশন অফিসার, মনিটরিং অফিসার, তো সব কিছু যখন কাজ করে একটা কর্পোরেটের মতো, তখন কিন্তু এসএমই থেকে যেই আয় হয়, সেই আয় দিয়ে তো এটার থেকে পোষায় না। সুতরাং এই ডিপার্টমেন্ট মানে যে পরিমাণ হিউম্যান রিসোর্সে খরচ করে, যে পরিমাণ ডেপ্লয়মেন্টে খরচ করে, সেই পরিমাণ কিন্তু রিটার্ন এসএমই থেকে পায় না। এই কারণে এই এসএমইতে ব্যাংক নিরুৎসাহিত হয়। এই মডেলটা চেঞ্জ করার জন্য যেটা প্রয়োজন, সেটা টেকনোলজির ব্যবহার, ব্যাংকের পক্ষ থেকেও এসএমইর পক্ষ থেকে। এসএমইর পক্ষ থেকে বাধাটা ধরেন এইরকম, রেকর্ড কিপিং, ইন মোস্ট কেসেস রেকর্ড কিপিং পাওয়া যায় না। ব্যাংক তো সবসময় ব্যাংকাররা খুঁজে একটা ট্রানজ্যাকশনের ইতিহাস,
কতটুকু সেলস হলো, ইনভেন্টরি কতটুকু আছে, কালেকশনে কতটুকু আছে, কাস্টমার বেসটা কত বড়, তার ভবিষ্যতের প্রসপেক্টটা কি, এই সবগুলো ব্যাংক ভালোভাবে দেখতে চায়। কিন্তু অধিকাংশ এসএমই তো রেকর্ড কিপিংয়ে এইরকম নেই, লাভ ক্ষতির হিসাবটা বুঝতে চেষ্টা করে। তো সব কিছু যখন হাতের কাছে পাওয়া না যায় তখন ব্যাংকাররা আর ওইভাবে করে এগিয়ে আসে না। এখানে প্রয়োজন হচ্ছে টেকনোলজির একটা ব্যবহার। এই যে আজকাল দেখবেন যে এই ই-কমার্স প্ল্যাটফর্মে যেটা বিক্রি হচ্ছে অথবা অনলাইনে যেটা বিক্রি হচ্ছে, এই ধরনের বিক্রিতে এবং বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া ইউজ করে বিক্রি হচ্ছে, এদের কিন্তু আবার স্ট্যাটিস্টিক্সটা তৈরি হচ্ছে। এই স্ট্যাটিস্টিক্সটা যদি ডিজিটালি ব্যাংক ব্যবহার করতে পারে এবং ব্যাংকের কাছে উপস্থাপন করা যেতে পারে তাহলে কিন্তু ব্যাংক ঠিকই এগিয়ে আসবে। এক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের কি কোনো ধরনের যদি বলি দিক নির্দেশনা দেয়া দরকার কিনা বা তারা দিচ্ছে কিনা? বাংলাদেশ ব্যাংক যথেষ্ট পরিমাণ সাপোর্ট দিচ্ছে, পলিসি সাপোর্ট, যেটা তো সেন্ট্রাল ব্যাংক তো আর একটা ব্যাংকের টেকনোলজি অথবা একটা বিজনেস মডেল নিয়ে কথা বলতে পারে না। সেন্ট্রাল ব্যাংক বলতে পারে তাদের যে এসএমই খাতে নারী উদ্যোক্তাদের জন্য কোটা বরাদ্দ করা, তাদের প্রিভিলেজের জন্য ব্যাংকে ব্রাঞ্চে ব্রাঞ্চে ডেস্ক তৈরি করা এবং হাব তৈরি করা, যে এগুলো হচ্ছে, এগুলোর জন্য নির্দেশনা সেন্ট্রাল ব্যাংক দিচ্ছে। তার সাথে এসএমইর জন্য ফাইন্যান্সিং, রিফাইন্যান্সিং, প্রি ফাইন্যান্সিং সেগুলো কিন্তু আছে এবং ক্রেডিট গ্যারান্টি স্কিমও তৈরি করা হয়েছে ফর এসএমইজ অ্যান্ড স্মল বিজনেসেস। কিন্তু সেগুলো প্রয়োগ করার দায়িত্ব হচ্ছে ব্যাংকারদের। এখানে আমি যেটা বলবো যে এই মডেল থেকে বেরোয় এসে যে ব্যাংকগুলো নতুনভাবে সাজাতে পারবে তার বিজনেস, সেই ব্যাংকগুলো বেশি ভালো করবে। তারপর সেখানেও তো সেন্ট্রাল ব্যাংক আসলে ভূমিকা রাখতেই পারে, কারণ তা কোন ব্যাংক করছে কোন ব্যাংক করছে না, কারণ এসএমই বান্ধব একদম রাষ্ট্রের সর্বোচ্চ নির্বাহী যখন এসএমইকে এতটা গুরুত্ব দেয় সেক্ষেত্রে অন্যান্য ব্যাংকগুলোকে তো এগিয়ে আসতে হবে। তারা তাদের টেকনোলজি নিয়ে একদম পড়ে থাকলো অন্যভাবে, ক্ষুদ্র মাঝারি শিল্পকে গুরুত্ব দিল না, সেখানে কি সেন্ট্রাল ব্যাংকের ভূমিকা রাখার কথা না? হ্যাঁ, সেন্ট্রাল ব্যাংক পারে। সেন্ট্রাল ব্যাংক যেটা করে, সেন্ট্রাল ব্যাংক অবশ্যই যেই ব্যাংকগুলো এসএমইতে ভালো করছে তাদের রিওয়ার্ড করে, তাদের স্পেশাল প্রিভিলেজ ইন ডিফারেন্ট আঙ্গিকে দিচ্ছে, সেটা আছে। কিন্তু পানিশমেন্টের বিষয়টা নাই, যে এসএমই যারা পারলো না, যারা গেল না। আপনি ঠিক কথা বলেছেন যে যেখানে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের থেকে এখানে বলা হয়েছে সেখানে একটা ব্যাংকিং লাইসেন্স নিয়ে একটা ব্যাংক সেই এসএমইর কাছে যাবে না, স্মল লোনের কাছে যাবে না, উদ্যোক্তাদের কাছে যাবে না, এটা তো হতে পারে না। এটা তো এই চয়েস থাকা উচিত না। যে বিজনেস মডেল চেঞ্জ করে হোক, টেকনোলজি চেঞ্জ করে হোক, প্রসেস চেঞ্জ করে হোক, ব্যাংকগুলোকে অ্যাডপ্ট করা উচিত, এটা আমরাও মনে করি। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই এটা এখনও ব্যাংকগুলোর মধ্যে আসছে না। এই যে এতগুলো ব্যাংক, 61টা ব্যাংক আছে দেশে, সেখানে তো এসএমইর ঋণ পাওয়ার কোনো অভাব হওয়ার কথা না। 32 এখন শো করছে, সেখানে তো তাদের আসলে আসাই উচিত। আমি আপনার কাছেও আবার আসবো একটু পরে। রাশেদুল করিম মুন্না, আপনার কাছে আসতে চাই। এই যে বলছিলেন যে ডেটা এক ধরনের, যে যারা ই কমার্সে আছে তাদের তবুও একটা ডেটা তৈরি হচ্ছে, যদি বলি যে উদ্যোক্তাদের সার্বিক উন্নয়নে একটা ডেটাবেজ, এটা অনেক দিনের প্রত্যাশা, যদি ব্যাংকারদেরও প্রত্যাশা যে থাকলে সুবিধা, সেই ডেটাবেসটা এখনো কেন তৈরি হয়নি ওইভাবে? আমি বলবো যে এটা খুব জরুরি ভিত্তিতে চিন্তা করা দরকার। আপনি জানেন যে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো 10 বছর পর পর সার্ভে করে। 2013তে যেটা করেছিল এরপর সেটা করা হয়নি। তো সুতরাং এটা সময় অনেকটা গিয়েছে। তো নর্মাল প্র্যাকটিস হচ্ছে 10 বছর পর পরই করা, এবছর হয়তো ওনারা করছেন। বাট আমি যেটা ইরফান ভাইয়ের সাথে যেটা শেয়ার করতে যাচ্ছি সেটা হচ্ছে, আমার বক্তব্যে বলেছিলাম যে আগামীর বাংলাদেশ নির্মাণে এসএমইদের হচ্ছে কন্ট্রিবিউশনটা বাড়ার সুযোগটা অনেক বেশি, এবং তার একটা মেজর অংশ হচ্ছে ইনফর্মাল চ্যানেলে আছে। এখন যদি আপনি এসএমইর সংজ্ঞাটা যদি আপনি ক্লারিফাই করেন তাহলে হচ্ছে কিন্তু মাইক্রো এবং হচ্ছে কুটির কিন্তু সেভাবে ফোকাস হচ্ছে না। সুতরাং আমরা দাবি রাখছি এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে যে মাইক্রো এবং কুটিরের জন্য একটা আলাদা সংজ্ঞায়িত করা দরকার। বাংলাদেশ ব্যাংক সার্কুলার দিচ্ছে, বাংলাদেশ ব্যাংকের অ্যাটিটিউড বলবো যথেষ্ট পজিটিভ, কিন্তু ইমপ্লিমেন্টেশন জায়গাতে যেটা উনি বললেন যে প্রথমত হচ্ছে কমপ্লায়েন্সটাকে ব্যাংকগুলো ফোকাস করছে, নাম্বার 1। নাম্বার 2, তাদের হচ্ছে কস্ট অফ প্রোডাকশন, অর্থাৎ তারা তো একটা প্রোডাক্ট বিক্রি করছে, এই যে ইউনিট কস্টে যে তাদের যে একটা গ্যাপ আছে, এই জায়গার জন্য আসলে ম্যাক্সিমাম ব্যাংক হচ্ছে একটা নেগেটিভ পারসেপশন নিয়ে আছে, এবং তারা কোনোভাবেই, আমরা যত কথাই বলা হচ্ছে না কেন, হাতিগোনা কয়েকটা ব্যাংক হচ্ছে এগিয়ে এসেছে, বাট তারপর আমি বলবো তারা মাঝারি নিয়েই বেশি ব্যস্ত।
মাইক্রো এবং কুটির শিল্প লেভেল অর্থাৎ ক্লাস্টার লেভেলে গ্রামে গঞ্জে যে ছড়িয়ে ছিটে উদ্যোক্তারা কাজ করছে, তারা কিন্তু স্পেস পাচ্ছে না। মানে আপনি বলছেন অতি ক্ষুদ্র কি এখানে উপেক্ষিত হচ্ছে? একবারে উপেক্ষিত হচ্ছে এবং তারা আসলে যেটা আমি বলছি ইনফর্মাল চ্যানেল ব্যাংকগুলো নরমালি যেটা উনি বললেন ব্যাংকিং চ্যানেলে ওনারা হচ্ছে কিছু প্রেসক্রাইব ফরম্যাট আছে, কিছু রিকোয়ারমেন্ট আছে, যেখানে হচ্ছে ব্যালেন্স শিট থাকতে হবে, ট্রেড লাইসেন্স থাকতে হবে, টিন নাম্বার থাকতে হবে, ভ্যাট লাইসেন্স থাকতে হবে, অর্থাৎ ইনফর্মাল চ্যানেলে কিন্তু সেটা নেই। আবার যখন হচ্ছে আমি ট্যাক্স ইস্যুতে যাই তখন হচ্ছে বড় মিডিয়াম বা ওদেরকে একই ক্যাটাগরিতে রাখা হয়, সুতরাং আমাদেরকে তো আসলে ওদেরকে অনবোর্ড করতে হবে। সেক্ষেত্রে হচ্ছে গভর্নমেন্টকে চিন্তা করতে হবে, যেহেতু ট্যাক্সের ইয়েটা বাড়াতে চাচ্ছেন, এটার একটা কৌশল থাকা দরকার। এই আসছে বাজেট আসছে, সেখানে আমি প্রস্তাব রাখছি আপনাদের মাধ্যমে যে এই যে যারা স্টার্ট আপ বা যারা ইনফর্মাল চ্যানেল আছে তাদের জন্য একটা আলাদা ক্যাটাগরি হওয়া দরকার, এবং সেই জায়গাতে ফাইন্যান্সিয়াল অ্যাপ্রোচেও একটা নতুন ইনোভেটিভ অ্যাপ্রোচ আনা দরকার, যাতে এই ব্যাংকগুলো উৎসাহিত হয়। অর্থাৎ আমি যেটা বলছি, ব্যাংকে যে এক্সিস্টিং যে কস্ট অফ প্রোডাকশন সেখানে তারা ইন্টারেস্টেড না, সুতরাং তাদেরকে কীভাবে উৎসাহিত করা যায়, তাদেরকে জবাবদিহিতার আওতায় আনা যায়। আমরা ইভেন দেখেছি কোভিড পিরিয়ডে, আমি ব্যক্তিগতভাবে কোনো ব্যাংকে বলছি না, কোভিড পিরিয়ডে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু বিশেষ বরাদ্দ রেখেছেন এসএমইদের জন্য, কিন্তু সেটাকে বাস্তবিত হয়েছে হয়নি, এবং এই ক্ষেত্রে একটা নেগেটিভ পারসেপশন। আমি একটু ক্লারিফাই করতে যাচ্ছি কথাটা, একটু সময় নিচ্ছি। সেক্ষেত্রে আমার প্রস্তাবনাটা হচ্ছে এই যে কুটির এবং মাইক্রো লেভেলে যারা আছে সেখানে একটা আলাদা প্যাকেজ বা প্রোডাক্ট আনা দরকার ব্যাংকের মাধ্যমে, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায়, এবং সেখানে একটা জবাবদিহিতা থাকা দরকার। অর্থাৎ যখন আমরা বলছি গত 15-20 বছর ধরে কিন্তু এসএমইরা এই কথাটা বলছে, তারা ফাইন্যান্সিয়াল সাপোর্টটা পাচ্ছে না, সরকারও পজিটিভ, বাংলাদেশ ব্যাংকও পজিটিভ, কিন্তু ইমপ্লিমেন্টেশনের যে একটা গ্যাপ, অর্থাৎ আপনি যেটা বলছেন এটা আমি আরেকটু পরিষ্কারভাবেই শুনতে চাই বিরতিটা শেষ করে এসে। পাশাপাশি এই যে এসএমই ফাউন্ডেশন, আপনি পরিচালক হিসেবে রয়েছেন, এসএমই ফাউন্ডেশন আসলে কিভাবে সহযোগিতা করছে বা সহযোগিতার হাত বাড়াচ্ছে এই উদ্যোক্তাদের জন্য, বা তারা আসলে অতি ক্ষুদ্র বা আপনি যে কোটি যেটা বললেন তাদের জন্য কিভাবে কাজ করতে পারছেন, যদি এটা এই সংজ্ঞার মধ্যে না পড়ে থাকে, সেটাও একটু শুনবো। বিরতি শেষ করে আসি। সম্মানিত দর্শক, নিটোল টাটা 21 রাতে সময় হয়েছে একটা ছোট্ট বিরতির। আমরা এই যে প্রয়োজনীয় আলোচনা, এটা অনেকের জন্য, কারণ আমাদের অর্থনীতিতে যেহেতু এসএমই অবদান রাখছে, আমরা যারা একেবারেই উদ্যোক্তা না, আমাদের জন্যও প্রয়োজন। এই আলোচনায় ফিরবো, নিঃসন্দেহে সেই আলোচনার সাথেই থাকবেন। আবারও ফিরে এলাম নিটোল টাটা 21 রাতের। আজকের আয়োজনে কথা হচ্ছে এসএমই খাত নিয়ে, এবং আমাদের এই এসএমই খাত অর্থনীতিতে অনেক বেশি অবদান রাখছে, অনেক বেশি গুরুত্ব এখন, মানে যদি বলি যে গুরুত্ব পাচ্ছে, আমরা সেই জায়গাটায় কতটা গুরুত্ব দিতে পারছি সহযোগিতার হাত বাড়িয়ে, নাকি নানান প্রতিবন্ধকতায় যারা উদ্যোক্তা রয়েছেন তারা প্রতি মুহূর্তেই আসলে হোঁচট খাচ্ছেন, তারা হোঁচট খেলে আমরা কি করে এগোবো, সেটা একটি বড় প্রশ্ন। মোহাম্মদ রাশিদুল করিম মুন্না, আপনার কাছে আবারও ফিরতে চাই, এবং আপনাকে থামিয়েছিলাম আমি বিরতিতে যাবার জন্য, সেই জায়গাটা থেকেই ফিরবো। আপনি বলছিলেন একটা বাংলাদেশ ব্যাংক যেন আলাদা একটি প্যাকেজ দেয় যারা অতি ক্ষুদ্র রয়েছে কোটি, সেইটা একটু শুনবো। পাশাপাশি এসএমই ফাউন্ডেশন কিভাবে তাদেরকে সহযোগিতা করছে। ধন্যবাদ আপনাকে আবারও। এখানে প্রশ্ন হচ্ছে তিনটা। একটা হচ্ছে ইনফর্মাল চ্যানেলকে কীভাবে ফর্মাল চ্যানেলে আনা যায়, যেহেতু সরকারের আগামী দিনগুলোতে ট্যাক্স সাইজটাকে বাড়াতে হবে এবং সেটার কোনো অল্টারনেটিভ নেই। এই যে ইনফর্মাল চ্যানেলে যারা আছে তাদেরকে আনতে গেলে তারা ভয় পায়, এক ধরনের ভীতি কাজ করে যে তারা যদি এই ডকুমেন্টেশনগুলোতে যায় তখনই তাদের ট্রেড লাইসেন্স করতে হবে, ভ্যাট লাইসেন্স করতে হবে, টিন নাম্বার করতে হবে। অর্থাৎ এই যে নতুন যে অ্যাপ্রোচটার জন্য তাদের হচ্ছে কিন্তু এটা ইম্প্যাক্ট ফেলবে তার প্রোডাকশন কস্টে, তা সুতরাং এটা আবার করতে হবে, কোনো অল্টারনেটিভ নেই। সুতরাং এখানে একটা নতুন প্যাকেজ দিয়ে যদি তাদেরকে আলাদা একটা ক্যাটাগরি করা যায়, অন্তত আগামী 5 থেকে 7 বছর একজন নতুন উদ্যোক্তাকে একটা আলাদাভাবে গভর্নমেন্টের নীতিমালা থাকে, সেখানে হচ্ছে এক্সিস্টিং যারা পুরনো উদ্যোক্তা আছে তাদের থেকে যাতে একটু ডিফারেন্ট হয়, সহনীয় হয়, একটা স্পেশাল লাগবে। এবং একটা স্টেজে কিন্তু 5 থেকে 7 বছর পরে সরকার কিন্তু এটা থেকে একটা বেনিফিট পাবে এবং ব্যাংকগুলো কিন্তু বেনিফিট পাবে। আজকে তাদের যে এক্সিস্টিং যে ক্লায়েন্ট আছে, এই ক্লায়েন্টের সংখ্যাটা তো বাড়ছে না, সুতরাং এই সংখ্যাটা বাড়াতে গেলে আমাদের যেহেতু 32% হচ্ছে জিডিপিতে কন্ট্রিবিউশন আছে, এটা আমরা মনে করছি 2040-41-এ যে এটা তো 60%-এ যাওয়ার সুযোগটা আছে। সুতরাং এই যে সুযোগটাকে কাজে লাগাতে গেলে কিন্তু ফাইন্যান্সিয়াল যে ব্যারিয়ারটা আছে এটা থেকে বেরোনোর জন্য নতুন প্রোডাক্ট নিয়ে আসলে আসতে হবে। যে আমি ওটাতে আসছি, সেই ক্ষেত্রে আমরা এসএমই ফাউন্ডেশন যেটা করছি, বাংলাদেশ সরকার 200 কোটি টাকা এসএমই ফাউন্ডেশনকে দিয়েছে এজ এ
ফিক্সড ডিপোজিট হিসেবে রাখার জন্য, এবং সেটা থেকে যে ইন্টারেস্টটা আসছে সেটা দিয়ে হচ্ছে এসএমই ফাউন্ডেশনের টোটাল কার্যক্রমগুলো চলছে, যেটা কিন্তু আসলে পরিসরটা খুব ছোট। আমরা দেখেছি আমাদের প্রতিবেশী দেশগুলো কিন্তু এসএমইদের সুরক্ষার জন্য আলাদা এসএমই ব্যাংক করেছে, আলাদা মন্ত্রণালয় করেছে, এসএমইদের পণ্য যাতে বিক্রি করার সহযোগিতার জন্য, সুরক্ষার জন্য গভর্নমেন্ট যে প্রকিউরমেন্ট পলিসি আছে সেখানে 25 থেকে 35% হচ্ছে কেনার বাধ্যবাধকতা আছে। এখানে কিন্তু আমাদেরকে সেই স্পেসটা নেই। অন্যান্য দেশে আপনি যেটা বললেন আরেকটু স্পষ্ট হই, শিল্প মন্ত্রণালয়ের অধীনে এরকম না, আলাদা মন্ত্রণালয় রয়েছে, আলাদা মন্ত্রণালয় আছে। এসএমইদেরকে স্পেশাল যে এই চ্যালেঞ্জটা ওদের দেশেও ছিল বা আছে, সেটা উত্তরণের জন্য তারা এসএমইদের সাহায্য করে এবং স্পেশালি মাইক্রো লেভেলে যারা আছে তাদের কাছে যাতে সার্ভিসটাকে এনশিওর করা যায় তার জন্য আলাদা ব্যাংক করা হয়েছে, যেটা আমরা দাবি রাখছি। বাংলাদেশে অনেক ব্যাংক হচ্ছে, কিন্তু এই সেক্টরের যেহেতু একটা হিউজ পটেনশিয়ালিটি আছে, এক্ষেত্রে একটা আলাদাভাবে চিন্তা করা দরকার, যাতে যেটা ভাই যেটা বলছিলেন যে এক্সিস্টিং ব্যাংকিং অ্যাপ্রোচটা কোনোভাবেই মাইক্রো লেভেলে যাচ্ছে না এবং যাওয়াটা খুব ডিফিকাল্ট। টেকনোলজি অ্যাডাপ্ট করে কিছুটা হয়তো করা যাবে, কিন্তু রিয়েলিস্টিক যেই আমরা অ্যাপ্রোচটাকে যদি অ্যানালাইজ করতে চাই তাহলে ডিফারেন্ট ইনোভেটিভ অ্যাপ্রোচে যেতে হবে, যেটা কিন্তু আসলে আমাদের এনবিআরকেও সাহায্য করবে আগামী 5-7 বছর পরে, এবং আমাদের স্থানীয় বাজার যদি প্রসারিত হয়। আমরা যে ইম্পোর্ট করছি সেই ইম্পোর্টের জায়গাতে মাননীয় প্রধানমন্ত্রী পরশুদিন যেটা বলেছিলেন যে আমাদের এখানেও হচ্ছে সতর্ক থাকতে হবে, আমাদের স্থানীয় বাজার এসএমইদের পণ্য দিয়ে কীভাবে প্রসারিত হতে পারে। আবার উনি এক্সপোর্টের কথা বলেছেন, সেখানে কিন্তু আমরা যদি যেটা এসএমই ফাউন্ডেশন করছে এই সক্ষমতা বাড়ানোর জায়গাতে কাজ করছে, স্কিলটাকে কীভাবে আপগ্রেড করা, যেটা আপনার প্রশ্ন ছিল যে এসএমই ফাউন্ডেশন উদ্যোক্তাদের সীমিত রিসোর্স নিয়ে এবং ধাপে ধাপে প্রোডাক্ট ডেভেলপমেন্ট এবং সমন্বিতভাবে চেষ্টা করা হচ্ছে। আপনাকে কিছুটা শুনে নিলাম, কিন্তু এখানে আরো শুনবার রয়েছে, এসএমই ফাউন্ডেশনের আরো কাজগুলো শুনবো নিঃসন্দেহে, কিন্তু একটু পরে আসছি। এবং সাফিয়া শামা, আপনাকেও শুনবো, কারণ আপনি উদ্যোক্তা হিসেবে রয়েছেন, কি ধরনের সহযোগিতা পাচ্ছেন সেটা শুনবো। কিন্তু তার আগে মোহাম্মদ আরফান আলী, এই যে প্যাকেজের কথা বললেন যে আলাদা একটি থাকলে সুবিধা হয়, এবং আমরা রাজস্ব আহরণের প্রতি বছর পিছিয়ে থাকি, এই জায়গাটা আমরা প্রতি বছর ভাবছি কিন্তু কাজ হচ্ছে না। এনবিআর-এর যে এক ধরনের সহযোগিতা পাওয়া, এখানে এনবিআর-কেও সাহায্য করবে এসএমইর এই খাতটা যেটা বললেন, সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের আসলে কি করা উচিত? এই প্রপোজালকে আমলে নেওয়া উচিত কিনা? এটা এনবিআর-কে এগিয়ে আসতে হবে। যে জায়গাটা হলো এই যে রেজিস্ট্রেশন প্রসেস, যেটা আমরা বলছি, ভাই যেটা বলার চেষ্টা করলেন যে রেজিস্ট্রেশন প্রসেসটা অ্যাজ ইউজুয়াল না করে যারা নতুন এন্ট্রান্স যারা আসছে তাদের জন্য একেবারে সহজীকরণ, এবং এই 5-10 বছর তাদের একটা স্পেস তৈরি করা যাতে করে তারা বড় হতে পারে। এটা কিন্তু এটাকে ক্যানন অফ ট্যাক্সেশন বলে, যে একটা নীতি ট্যাক্সেশনের, যে যখন একেবারে থাকে তাকে বড় হতে দেওয়া, এটাও কিন্তু ট্যাক্স নীতির একটা অংশ। সুতরাং তারপরে গিয়ে তার উপর ট্যাক্স ইম্পোজ করা যেতে পারে এবং ট্যাক্স আদায়ের ব্যবস্থা করা যেতে পারে। এখানে এই যে রেজিস্ট্রেশন প্রক্রিয়া, এটাই আমাদের অনেক একই প্রসেস ফর কর্পোরেট, একই প্রসেস ফর মিডিয়াম এন্টারপ্রাইজ কিন্তু অনেক বড়। বাংলাদেশের গার্মেন্টস যা আছে সব মিডিয়াম, এগুলো কিন্তু বড় ইসের। এই জন্য ওনারা এটাকে আর ওইভাবে করে এখন আলাদা করবার চেষ্টা করছেন যে মাইক্রো স্মলও একটা বিরাট অংশ ব্যাংকিং সেবা পায়, কিন্তু মাইক্রো এবং যেটা একেবারে কটেজ যে আছে সেখানে কিন্তু ব্যাংকিং সেবাটা আসলেই পৌঁছাচ্ছে না। তো তাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া, তাদের ফাইন্যান্সের প্রক্রিয়ার জন্য, তাদেরকে নার্চার করার জন্য সেপারেট কিছু প্রভিশন থাকা দরকার, তাহলে এটা পাবে, এই বেগ পাবে। এটা সেন্ট্রাল ব্যাংকের কিছু মাইক্রো স্মল ইসের জন্য কিছু কনসেশনাল লোনের ব্যবস্থা আছে, ওখান থেকে রিফাইন্যান্সের ব্যবস্থা আছে, একটা লোয়ার কস্ট। সেন্ট্রাল ব্যাংক তো অ্যাজ এ পলিসি ব্যাংক, ওটা তো আর ডিরেক্টলি কমার্শিয়াল এনগেজমেন্টে যেতে পারে না, বাট যেটা যেতে পারে যে পর্যন্ত সেটা হচ্ছে প্রাইসিং দিয়ে ইন্টারভেন করা। এই সেন্ট্রাল ব্যাংক প্রাইসিং এবং কিছু নীতি দিয়ে কমার্শিয়াল ব্যাংকগুলোকে মুভ করছে ফর দ্যাট স্পেস, বাট সেটা বেশি করে আসার দরকার যেখান থেকে, সেটা হচ্ছে গভর্নমেন্ট, শিল্প মন্ত্রণালয় হোক, শিল্প মন্ত্রণালয়ের থেকেও কিন্তু এটাকে আরও বড়, যেমন রেজিস্ট্রেশন প্রক্রিয়া, এটাকে ইজি না করলে কে আসবে ওই ইসের মধ্যে? আর ওখানে যদি রেজিস্ট্রেশন না থেকে ব্যাংক ওখানে যাচ্ছে না, বা ফর্মাল ফাইন্যান্সিয়াল যেই চ্যানেলটা এটা ওপেন হচ্ছে না। একটা ব্যাংক অ্যাকাউন্ট করা, ধরেন একেবারে ক্ষুদ্র শিল্প যে গ্রামে বসে একটা কাজ করছে, সেই গ্রামের প্রতিটা, আপনাকে একটা জায়গায় মনে রাখতে হবে, বাংলাদেশের একটা বড় রকমের অ্যাডভান্টেজ হচ্ছে
গ্রামে দেখবেন প্রতিটা বাড়ি একটা ইকোনমিক ইউনিট। জি, এই যে একটি বাড়ি একটি খামার প্রকল্প ছিল, এখন আমার বাড়ি আমার খামার, এটা কিন্তু ওই একটা বিরাট একটা শক্তির উপর বেস করে করা হয়েছিল যে প্রতিটা বাড়ি একটা ইকোনমিক অ্যাক্টিভিটিসের ইউনিট। সেই ইউনিটটাকে তো জায়গায় তুলতে হবে, তাকে একটা ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে, তাকে ফাইন্যান্সিয়াল সিস্টেমের সাথে ইন্টিগ্রেট করতে হবে, তাকে যেই সেবা অ্যাক্সেস পণ্যের যে যাই উৎপাদন করুক, ও যদি একটা শসা পটল বেগুন উৎপাদন করে সেটাও যাতে করে মার্কেটে যেতে পারে, অ্যাক্সেস টু মার্কেট, রুট টু মার্কেট, সেটা তৈরি করা, অথবা তাকে যদি কোনো স্মল ইকুইপমেন্ট লাগে সেখানে সাহায্য করা, টেকনোলজিতে সাহায্য করা, এগুলো কিন্তু আনতে হবে। এখন আনতে হবে কার দায়িত্ব এটাকে সমন্বয় করা? সরকারি একটা বড় রকমের তো আছে। ধরেন প্রাইভেট এখানে একেবারে সরকারি করলে কিন্তু আমি ওইভাবে বলতে চাই না সমালোচনা করে, বাট সরকার আর প্রাইভেট মিলে করতে পারে। আপনি দেখেন চাইনিজ যেই ডেভেলপমেন্ট, ওটা তাওবাও ভিলেজ বলা হয়েছে, যে কমার্সের জন্য ওই আলিবাবা যেই ভিলেজটা সিলেক্ট করছে, আলিবাবা একটা লোক দিলে গভর্নমেন্ট 10টা লোক দিচ্ছে, সেখানে দিয়ে কমার্সটাকে ডেভেলপ করছে ওই গ্রামের জন্য। সমন্বয়টা চমৎকারভাবে এই সেখানে কাজ সমন্বয় করেছে। এটা করতে হবে। আমাদের এখানে কিন্তু দেয়ার ইজ এ মিসট্রাস্ট অ্যান্ড ডিসট্রাস্ট বিটুইন প্রাইভেট অ্যান্ড গভর্নমেন্ট। আমরা কাউকে সম্মান করি না, এক পক্ষ আরেক পক্ষকে, আর কাউকে বিশ্বাসও করি না। দ্যাট ইজ ওয়ান মেজর কনসার্ন। গভর্নমেন্টকে কিন্তু ব্যবসা নামার কথা না, এটা গভর্নমেন্টের পার্ট না, করবে এটা প্রাইভেট অর্গানাইজেশন। গভর্নমেন্ট পলিসি তৈরি করবে, ফ্রেমওয়ার্ক তৈরি করবে, এবং সেটাকে সাহায্য করবে টু গ্রো। কারণ দেশের জিডিপি মানে সরকারের, সবই তো, এভরিথিং বিলংস টু দিস কান্ট্রি। যেই প্রাইভেট সেক্টরে যে যত সম্পত্তি অর্জন করুক, এন্ড অফ দ্য ডে ইট বিলংস টু দিস কান্ট্রি। এটা বাংলাদেশে। এবং প্রতি বছর বাজেট যখন একদম আসন্ন বাজেট হয়, তখন হচ্ছে আমরা এগুলো নিয়ে ভাবি যে কোন খাত থেকে কতটুকু হিসেব নিকেশ হয়, কিন্তু পরবর্তীতে আসলে গুরুত্ব হারায় কিনা লম্বা সময় ধরে চিন্তা করা উচিত। আলোচনায় করতে করতে মোটামুটি শেষের দিকে চলে এসেছি। সেই ক্ষেত্রে সাফিয়া শামা, শুনছিলেন এসএমই ফাউন্ডেশন কি কাজ করছে, অল্প করে আমাদের শোনার সুযোগ হয়েছে, আবার কি কি করার দরকার ওই অর্থায়নের দিকটা থেকে, কিন্তু উদ্যোক্তা হিসেবে আপনি কতটা পাচ্ছেন? আমার কাছে যেটা মনে হয়, মানে দুই দিকের আলোচনা থেকে যেটা আমি বুঝলাম, যে আমাদের এবং আমি আমার নিজের কিছু অবজারভেশন আছে, সেই জায়গা থেকে মনে হয় আমরা অনেক টেকনোলজি ভীতি আছে আমাদের। হ্যাঁ, আমাদের বাংলাদেশের মানে সব উদ্যোক্তা মিলে যদি আমি বলি, নারী পুরুষকে যদি আলাদা না করে, আমাদের টেক ভীতি আছে। দেখেন, আপনারা কমার্স নিয়ে কথা বলছেন, ওয়েবসাইট নিয়ে কথা বলছি, কিন্তু বাংলাদেশের 80% ব্যবসা চলে হচ্ছে ফেসবুক ভিত্তিক ব্যবস্থা, যাদের ওয়েবসাইট নাই। এখন আমি একটা ফেসবুকে একটা অ্যাকাউন্ট খুলে আমি 2টা পণ্য আমি আপ করে দিলাম, আমি তার কোনো ট্রেস আমি জানি না। হ্যাঁ, আমি আসলে যাদের ওয়েবসাইট নাই বা যাদের নিজেদের কোনো এই ধরনের প্রাতিষ্ঠানিক রূপ নেই, তাদেরকে আমি আসলে ঠিক ট্রাস্ট করতে পারি না ক্রেতা হিসাবে। বিক্রেতা হিসাবে কিন্তু আমিও নিজের, মানে আমার ওভারঅল একটা অবজারভেশন হচ্ছে যে টেকনোলজি ড্রিভেন। হ্যাঁ, আগে আমাদের মার্কেট প্লেস ছিল আমাদের মার্কেট, এখন মার্কেট প্লেস হচ্ছে আমাদের স্মার্টফোন, আমাদের মনিটর হচ্ছে আমার মার্কেট প্লেস। সো এই মার্কেট প্লেসে আমার যদি পণ্য আমি ঢুকাতে চাই, আমাকে ওই টেকের মধ্যে আমাকে যেতে হবে। পণ্য উপস্থাপন, দুজনেই যেটা কথা বলছে, ঋণের ব্যবস্থা নিয়ে কথা বলছিলেন। হ্যাঁ, টেক ভিত্তিটা একটু শুনি। আপনি তো বললেন আপনার টেক ভিত্তি নেই, আপনি এটা ইজিলি করতে পারছেন, এবং আপনি যার কারণে ওটাই একদম এখন বিশ্বাস করছেন যে আপনার ওইটাই মার্কেট প্লেস। আমার টেক ভিত্তি রয়েছে, আমি ধরেন ক্ষুদ্র উদ্যোক্তা বা অতি ক্ষুদ্র উদ্যোক্তা, আমার টেক ভিত্তি রয়েছে, আমি কাটাতে চাই, কিন্তু কেন জানি সেটার থেকে বের হতে পারছি না। আমার ভিত্তি কাটাতে কে সহায়তা করবে? সেই জায়গাটাতেই তো আরফান ভাই যেটা বললেন, যে সমন্বয়, প্রাইভেট এন্ড গভর্নমেন্ট সেক্টরের সমন্বয়, এবং আমি বারবারই বলবো স্কিল ক্যাপাসিটি বিল্ডিং। আপনার যেটা হচ্ছে যে আপনি তাদেরকে মানে তাদেরকে আরও টেকভিত্তি কাটানোর জন্য তাদেরকে যত বেশি আপনি তাদের ক্লাস নেবেন, তাদেরকে স্কিল আপ করবেন, তারা তত বেশি টেকভিত্তি। টেকনোলজি মানে কিন্তু ফেসবুক না। আমরা সবার মধ্যে একটা ভ্রান্ত ধারণা হচ্ছে ফেসবুক মানে টেকনোলজি। ফেসবুক বাংলাদেশে ডমিনেট করছে ফেসবুক, বাট বাংলাদেশে আপনি যদি আমাদের পার্শ্ববর্তী দেশেই আমি যদি বলি, সেখানে উদ্যোক্তা, এসএমই উদ্যোক্তাদের 80% উদ্যোক্তা হচ্ছে ফেসবুক না, তাদের ব্যবসার সাইন হচ্ছে তাদের ওয়েবসাইট। হ্যাঁ, আমি একটা ওয়েবসাইটে যাব, তার সমস্ত কিছু আমি দেখব, সে কি করছে, তার ব্যাকগ্রাউন্ড কি, তার অ্যাবাউট কি,
তার টিমে কে কে আছে, ফেসবুকে ট্রাস্ট কেন করব ক্রেতা হিসেবে। ঠিক একইভাবে ভার্সাস আমি যদি বাংলাদেশের কথা বলি, বাংলাদেশে কয়টা উদ্যোক্তার ওয়েবসাইট আছে, তা আপনি বলেন যে নাই কেন। হ্যাঁ, নাই কেন বিকজ তারা জানে না। সো জানানোর দায়িত্বটা হচ্ছে এসএমই ফাউন্ডেশন, জানানোর দায়িত্ব হচ্ছে গভর্নমেন্ট, প্রাইভেট সেক্টর, সব কিছুর একটা কম্বিনেশন হচ্ছে। সো এখানেও আমি বলবো যে একটা দীর্ঘ পথ। উদ্যোক্তারা আবার এই যে টেকের ভিতরে ঢুকবে, এখানেও কিন্তু ফাইন্যান্সের একটা ব্যাপার আছে। তাদেরকে মানে তারা যে একটা ওয়েবসাইট তো একটা খরচের ব্যাপার, তারা যে একটা মার্কেট প্লেস তৈরি করবে এবং ইন্টারন্যাশনাল মার্কেটে যে যারা যাবে নিজেদের পণ্য নিয়ে, সেখানেও কিন্তু খরচ আছে। নিজের প্রোডাক্টটাকে ইন্টারন্যাশনাল মার্কেটের উপযোগী করে গড়ে তোলা, হ্যাঁ, উপস্থাপন করা যে মার্কেট ট্রেন্ডটা কি। আমি যদি বাইরে আমি বিদেশে আমি বেচতে চাই, তাহলে তাদের মতো করে আমাকে পণ্য বানাতে হবে। আমার মতো করে পণ্য বানালে কিন্তু হবে না। সেখানে কালার থেকে শুরু করে এভরিথিং। আমি পণ্য বানাই লাল, জাপান পছন্দ করে হচ্ছে ইন্ডিগো, হ্যাঁ, বা লাইট কোনো ব্লু বা অ্যাশ। সো এই যে ছোট ছোট জিনিসগুলা, হ্যাঁ, এই জিনিসগুলা জানতে হবে। এই জিনিসগুলা জানানোর দায়িত্ব কিন্তু যে উদ্যোক্তা, যে ছোট কটেজ, এই যে যেমন শিল্প প্রতিষ্ঠানে যদি আমি জানি না কতটুকু সময় আছে আমার, যে 99% মানে 78 লাখ, মানে অ্যাকর্ডিং টু 13 মানে লাস্ট যে আপনার অর্থনৈতিক সুমারি হয়েছিল 2013-তে, সেই অনুসারে 78 লক্ষ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে 99% হচ্ছে এসএমই। সেই 99%-এর মধ্যে 87 হচ্ছে কটেজ। তার মানে তারা একদম লোয়ার ইসেতে আছে, হ্যাঁ, একদম আমি যদি মানে সেগমেন্ট করি তাহলে লোয়ার সেগমেন্টে আছে। তার মধ্যে 24 লাখ হচ্ছে নারী। হ্যাঁ, নারীদেরকে আমি কেন নারী 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 বলি, নারীরা একটুখানি টেক স্যাভি, কিন্তু নারীরা একটু কম। আপনি যদি দুই দিকে কম্পেয়ার করে তাহলে একটু আবার সেখানে হচ্ছে যে আমার লোয়ার সেগমেন্টে হচ্ছে হলো নারী বেশি, লোয়ার সেগমেন্টে হচ্ছে হলো কটেজ শিল্পগুলো। তা আপনার এই যে বড় একটা চাঙ্ক এখন যেটা এখনো নিচে পড়ে আছে, যাদেরকে আপনারা ফাইন্যান্সিং করতে পারছেন না বিকজ অফ তাদের রেজিস্ট্রেশন নাই, যাদের আপনি ফাইন্যান্সের মানে রিফাইন্যান্স স্কিমের তো বাংলাদেশ ব্যাংকের নীতিমালা আছে, সেখানে 25% তো 25% এসএমই খাতে দেওয়ার কথা। উইমেন এন্টারপ্রেনারশিপের একটা ডেভেলপমেন্টের একটা প্রজেক্ট আছে বাংলাদেশ ব্যাংকে, 25% তো লোন মহিলারা পাওয়ার কথা, কিন্তু পাচ্ছে না। এখানে গাছ আমার না ফল আমার কি যেন একটা আছে না, যে ব্যাংক এন্টারপ্রেনারদেরকে দোষ দিয়েছে এন্টারপ্রেনার ব্যাংকে। ওনারা বলছে যে তাদের কাগজপত্র না, ওরা বলছে যে আমি কাগজপত্র নিয়ে গেলে ব্যাংক আমাকে লোন দিচ্ছে না। সো এই জিনিসটা গত 10-12 বছর ধরে হয়ে আছে, বাট এখন এই জিনিসগুলো শেষ হওয়া দরকার, কোনো একটা জায়গায় আসতে হবে। মুন্না ভাই যেটা বললো যে আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে আসলেই তাদেরকে কিন্তু ভর্তুকি দেওয়া হয় গভর্নমেন্ট থেকে, হ্যাঁ, তাদের যে প্রোডাক্ট বলেন, তাদের যে কাঁচামাল সংগ্রহ বলেন, সব কিছুতে না ভর্তুকি দেওয়া হয়। গভর্নমেন্ট এখানে ভর্তুকি দিচ্ছে। আমাদের দেশের যে ভর্তুকিটা দেওয়া হয় আসলেই সেটা কি আসলেই ভর্তুকি দেওয়া হয় নাকি? এই যে যখন পাট শিল্প নিয়ে তো আমি কাজ করেছি কিছুদিন, আমি তো দেখেছি এখানে কিভাবে কাজ হয়। হ্যাঁ, যে যখন কাঁচামালটা সংগ্রহ করা হয়, সে কাঁচামাল আমি কিনি বেশি দাম দিয়ে, আমি বেচবো। যদি আমি কিনতে যদি না জিতি, তাহলে বেচতে আমি কিভাবে জিতবো? সো প্রত্যেকটা জিনিসের না সময় মোটামুটি শেষ, এবং সেই জায়গায় একজন উদ্যোক্তা হিসেবে আমি যদি বলি যে আপনি অনেকটা মানে বুঝে শুনে একদম সেই উদ্যোগ গ্রহণ করা একজন উদ্যোক্তা, সেক্ষেত্রে প্রান্তিকের অনেক মানুষ আছে যারা এইটুকু প্রশ্নও তুলতে পারে না যতটুকু আপনি তুলেছেন। রাশিদুল করিম মুন্না, একেবারে 1 মিনিট করে হয়তো আপনাকেও আমি শুনতে পারবো, মোহাম্মদ আরফান আলীকেও। সেক্ষেত্রে যে প্রশ্নগুলো তুলেছেন, কতটা সহায়তা করা হয় আসলে এসএমই ফাউন্ডেশনের পক্ষ থেকে স্কিল ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কারণ এটাও বলেছেন, বা টেক ভীতি দূর করবার ক্ষেত্রে? জি, এসএমই ফাউন্ডেশন অলরেডি বলেছি যে শুধুমাত্র মার্কেট প্লেস না, স্কিল ডেভেলপমেন্ট, প্রোডাক্ট ডেভেলপমেন্ট সহ টেকনোলজির ডেভেলপমেন্ট, সামষ্টিকভাবে চেষ্টাটা হচ্ছে যে এসএমইদের উন্নয়নের জন্য যে কাজগুলি করা দরকার সেটা একটা পরিকল্পনা নিয়ে এসএমই ফাউন্ডেশন কাজ করছে। সমস্যাটা হয়ে গেছে যে ডিমান্ড অনেক বেশি, রিসোর্স অনেক কম, যে কারণে আপনাদের মাধ্যমে দাবি জানাবো, যেখানে আমরা বছরে কাজ করা দরকার হচ্ছে কয়েক হাজার কোটি টাকার, সেখানে আমরা কাজ করছি মাত্র 20-25 কোটি টাকা রিসোর্স নিয়ে। সুতরাং এই পরিধিটা বাড়াতে হবে, বাড়ানোর সুযোগটা সরকারের, এবং সেই জায়গাতে যেটা ইরফান ভাই বললেন যে সমন্বিত কাজ করার যে সুযোগটা, এক একজন এক এক মন্ত্রণালয় এক এক ধরনের উদ্যোগ নিচ্ছে। এটা এই যে এসএমইদের বা মাইক্রো সেক্টরে ডেভেলপ করার জন্য একটা সমন্বিত পরিকল্পনা থাকা দরকার, বিশেষ করে প্রত্যেকটা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে। তাহলে সেই জায়গাটা হয়তো সম্মিলিতভাবে আমরা
যে স্বপ্ন দেখছি, আমি বিশ্বাস করি এসএমই অনেক শক্তিশালী, তারা স্বপ্নবাদী, তারা বাংলাদেশকে এগিয়ে নিতে চায়, নিজেদেরকে এগিয়ে নিতে চায়, এবং সেটা করতে গেলে সম্মিলিতভাবেই করতে হবে। সেক্ষেত্রে আমরা পক্ষ বিপক্ষ না ভেবে আমরা যদি সম্মিলিতভাবে করার চেষ্টাটা করি, সেটাই বলছিলেন, আমকার আর গাছকার এটা বাদ দিয়ে আসলে সম্মিলিতভাবেই কাজ করতে হবে। আর না হলে একদম অতি ক্ষুদ্র উদ্যোক্তা বা সেই একেবারে কটেজ যে লেভেল আপনারা বলছিলেন, তারা ওই জাপান কোন কালারটা পছন্দ করে এটা তো কোনোদিনই বুঝবে না। হয়তো তার সেই সক্ষমতা আছে, সে ভালো প্রোডাক্ট বানাতে পারবে। মোহাম্মদ আরফান আলী একদম হয়তো 30 সেকেন্ডের কিছুটা বেশি, 40 কি 45 সেকেন্ড শুনতে পারবো। সাফিয়া শামা আরেকটি প্রশ্ন তুলেছিলেন যে সে যে টেকনোলজি ব্যবহার করবে সেখানেও তো অর্থায়নের দরকার আছে, সেই জায়গাটা তো স্বল্প সুদে এরকম একটা ব্যবস্থা করবার কথা ছিল, কতটা কাজ হচ্ছে? আমার মনে হয় টেকনোলজি ব্যবহারে এখন আর ওই ধরনের খরচের প্রয়োজন নাই। যে আমরা একটা এক্সাম্পল নিন, লাইভ এক্সাম্পল, যে 22 কোটি মানুষের এমএফএস অ্যাকাউন্ট আছে। এমএফএস কিন্তু একটা টেকনোলজি, বেসিক্যালি ইটস এ প্ল্যাটফর্ম, টেকনোলজি পেমেন্ট প্ল্যাটফর্ম। সেম একটা প্ল্যাটফর্ম তৈরি হতে পারে, আছে অনেক অনেক অর্গানাইজেশন আছে সাপোর্টিভ যারা আগে আসছে, বিশেষ করে তার বিজনেস স্টার্টআপ হিসেবেই তাদেরকে সাহায্য করা উচিত, যাতে করে এরা এই ক্ষুদ্র উদ্যোক্তাদেরকে নেটওয়ার্কটাকে বড় করতে পারে। বিশেষ করে এই যে এই বিগ টেক বলি, বিগ টেকের এই যে একটা এক্সাম্পল ফেসবুক হতে পারে, আরও যেই ধরনের প্ল্যাটফর্ম আছে যেগুলো বাইরে, অ্যামাজনের যেই ই কমার্সের প্ল্যাটফর্ম, আমাদের দেশে দেখেন ই কমার্সের দুর্ভাগ্যবশত ওইভাবে কিন্তু ফ্লারিশটা করছে না। তো সুতরাং এই ধরনের কিছু প্ল্যাটফর্মকে তৈরি করতে হবে, যে প্ল্যাটফর্মগুলো আলটিমেটলি কানেক্ট করবে উইথ দিস স্মল বিজনেস। ক্লাউড অ্যাকাউন্টিং, ক্লাউড কম্পিউটিং এখন পাওয়া যায়, এবং অনেক স্টার্টআপ কিন্তু চলে আসছে যারা এই মাইক্রো স্মল বিজনেসকে ফ্রি ক্লাউড কম্পিউটিং দিচ্ছে, সেটাকে ব্যবহার করতে হবে। সেইটা ব্যবহার করার জন্য কানেকশন তৈরি করতে হবে, সরকারের করতে হবে। এটাকে ডিপিআই বলে, ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার, লাইক ফোনটাকে অ্যাভেলেবল করতে হবে, নেটওয়ার্কটাকে অ্যাভেলেবল করতে হবে, ইন্টারনেটটাকে অ্যাভেলেবল করতে হবে, এবং এই ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট দিতে হবে। এবং ফাইনালি গিয়ে যেটা উনি বললেন যে ডিস্ট্রিক্ট পর্যায়ে, আমি বলি গ্রাম পর্যায়ে যেতে হবে, এটা ডিস্ট্রিক্ট পর্যায়ে কেন, গ্রামে গিয়ে কাজ করতে হবে, যাতে করে এই গভর্নমেন্ট অফিসাররা যখন গ্রামে হাঁটবে তখন তারা বুঝবে যে গ্রাম পর্যায়ে কীরকম ওই প্রয়োজন পড়ে, তাদেরকে আসলে দেখতে হবে, জানতে হবে, তাহলে তারা সেই সহযোগিতার হাতটা বাড়াতে পারবেন। আমাকে আজকে আলোচনা শেষ করতেই হচ্ছে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মোহাম্মদ আরফান আলী আপনাকে, সাফিয়া শামা আপনাকে অসংখ্য ধন্যবাদ, এবং মোহাম্মদ রাশিদুল করিম মুন্না আপনাকে অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক যারা আপনারা ছিলেন আমাদের সাথে আলোচনায়, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের এই যে চমৎকার আলোচনা, চমৎকারই বলবো কারণ অনেকগুলো বিষয় এখানে উঠে আসলো। এসএমই খাতে যারা কাজ করছেন, যারা উদ্যোক্তা হিসেবে রয়েছেন, তাদের যে প্রতিবন্ধকতাগুলো রয়েছে, তাদেরকে কিভাবে সহযোগিতা করা যায়, সেক্ষেত্রে আলাদা মন্ত্রণালয়ের একটি প্রস্তাবনাও কিন্তু রয়েছে। কিন্তু বাংলাদেশে সেই ধরনের কোনো মন্ত্রণালয় যদি নাও হয় এই মুহূর্তে, তারপরও শিল্প মন্ত্রণালয়ের অধীনে থাকলেও গুরুত্ব কিন্তু দিতে হবে এই খাতটাকে। তাহলে আমরা যেখান থেকে অনেক বেশি জিডিপিতে অবদানের কথা ভাবছি, আমরা আমাদের অর্থনীতিতে অবদান রাখবার কথা যেটা প্রায়শই বলি, রাজস্ব, যে রাজস্বর কথা এখন বলা হয় যে আসন্ন বাজেটে 70,000 কোটি টাকা বাড়িয়ে ধরা হচ্ছে এই বিদায়ী যে বাজেট রয়েছে সেখান থেকে, সেগুলো আদায়ের জন্য হলেও আসলে এনবিআরকেও কাজ করতে হবে, এসএমই খাতকে অনেক বেশি গুরুত্ব দিতে হবে। ব্যাংকের যে টেকনোলজি যেখানে আরও একটু বাড়ানো দরকার, সেই জায়গায় ব্যাংকগুলোকেও ভাবতে হবে। এই সার্বিক ভাবনাটার একটি সমন্বয় থাকতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে, এবং আরও যারা কাজ করছেন এই সংশ্লিষ্ট সবাইকে সমন্বিত হলেই হয়তো এসএমই খাত অনেক বেশি এগিয়ে যাবে। আর যারা উদ্যোক্তা রয়েছেন তারাও তাদের কাজের মধ্য দিয়ে কর্মসংস্থান তো সৃষ্টি করতে পারবেনই, অবদানও রাখবেন, আমরাই লাভবান হব। প্রত্যাশা রইল এসএমই খাত এগিয়ে যাক। সবাই ভালো থাকবেন, শুভরাত্রি।